হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অমৃত। কিছুদিন আগে দা ওডিসি মুক্তি পেয়েছিল। পশ্চিমাদের কাছে দা ওডিসি হলো তাদের ধর্মীয় এবং সংস্কৃতির একটি পুরাতন ঐতিহ্য, যা তাদের মাইথোলজি এবং তাদের বীরগাথা গল্প উপস্থাপন করে। ঠিক একইভাবে রামায়ণ এবং মহাভারত এই দুইটি গ্রন্থ সনাতনীদের হৃদয়ে ও মনে ছোটবেলা থেকেই অবস্থান করে। রিসেন্টলি রামায়ণের সিনেমার একটি ট্রেলার প্রকাশ পেয়েছে এবং এরপরেই এটি নেট দুনিয়ায় বা সিনেমা মহলে বেশ চর্চার মধ্যে আছে। তো আমি অনেক থিসিস করে বেশ কিছু বিষয় বের করে আজকে এই ট্রেলারটি ব্রেকডাউন বা ভিডিও তৈরি করছি। শেষ পর্যন্ত আপনাদের জন্য কিছু না কিছু বিষয় জানানোর মতো রেখেছি। তার আগে অবশ্যই আপনারা যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক বা অন্য কোনো মাধ্যম থেকে দেখলে অবশ্যই ফলো করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। যাতে তারা ধর্মগ্রন্থ সম্পর্কে হালকা হলেও কিছু জানতে পারে এবং আপনাদের যদি আমি নতুন কিছু জানাতে পারি সেক্ষেত্রে আমি নিজেকে সার্থক মনে করব। সর্বপ্রথম রামায়ণ এই গ্রন্থটি রচনা করেছিলেন মহর্ষি বাল্মীকি এবং তিনি মর্যাদা পুরুষোত্তম শ্রী রামের জীবনের উপর যে গ্রন্থটি রচনা করেছিলেন বলে এর নাম দিয়েছিলেন রামায়ণ। বাল্মীকি রামায়ণ অনুসারে রামায়ণের মোট 60টি পার্ট রয়েছে। এগুলা প্রত্যেকটা খণ্ডকে এক একটি কাণ্ড বলে ডাকা হয়। রামায়ণে যে 60টি কাণ্ড আছে এগুলো হলো 1 নাম্বার বালকাণ্ড, 2 নাম্বার অযোধ্যা কাণ্ড, 3 নাম্বার অরণ্য কাণ্ড, 4 নাম্বার কিষ্কিন্ধা কাণ্ড, 5 নাম্বার সুন্দর কাণ্ড, 6 নাম্বার হচ্ছে লঙ্কা কাণ্ড বা যুদ্ধ কাণ্ড এবং 7 নাম্বার গিয়ে হলো উত্তরকাণ্ড। যেহেতু রামায়ণ একটি সুবিশাল গ্রন্থ এবং এর মোট 60টি পর্ব আছে, এ কারণে এই ট্রেলারটি দেখে মনে হয়েছে যে প্রথম যে 3টি পর্ব রয়েছে সেই 3টি পর্ব নিয়ে রামায়ণা পার্ট 1 সিনেমাটি তৈরি করা হয়েছে। এবং এই প্রথম 3টি পর্বের মধ্যে রয়েছে 1 নম্বরে বালকাণ্ড, 2 নম্বরে অযোধ্যা কাণ্ড এবং 3 নম্বরে আছে গিয়ে হলো অরণ্য কাণ্ড। তো এসব কাণ্ডের যদি ছোট্ট ছোট্ট করে সিনপসিস দিই তাহলে প্রথমে আসতে হবে বালকাণ্ডে। रुको जरा सबर करो। বালকাণ্ড বলতে বোঝায় শ্রীরামের ছোটবেলার কাহিনী। এই কাণ্ডে আমরা দেখি যে রাজা দশরথ সন্তান লাভের আশায় পুত্রেষ্টি যজ্ঞ করেন এবং এই যজ্ঞের ফলে তার 4টি সন্তান জন্ম নেয়। এই 4 সন্তানের নাম হচ্ছে যথাক্রমে রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। তো এই 4 ভাই যখন ছোট ছিল তখন তাদের রাজগুরু তাদের শিক্ষা দিত এবং সেই রাজগুরুর নাম হচ্ছে মুনি বৈশিষ্ট্য। রাজগুরু শিক্ষা দেওয়ার পরে এরা যখন একটু বড় হয় অর্থাৎ রাম এবং লক্ষ্মণ এই দুইজনকে নিয়ে ঋষি বিশ্বামিত্র নামের একজন ঋষি বনে গমন করেন এবং বনে গিয়ে তিনি রাম এবং লক্ষ্মণকে অনেক স্বর্গীয় শক্তি এবং অনেক বিষয়ে জ্ঞান প্রদান করেন, তাদের শিক্ষা প্রদান করেন এবং তারা সেখানে তারকা নামের একটি রাক্ষসীকে বধ করে। এরপরে ঋষি বিশ্বামিত্রের সাথে রাম এবং লক্ষ্মণ এই দুই ভাই জনক রাজার রাজদরবার মিথিলাতে উপস্থিত হন এবং সেখানে সীতার স্বয়ম্বর সভায় তারা উপস্থিত হন। এখানে রাজকুমারী সীতাকে বা মাতা সীতাকে বিবাহ করার একটি পূর্ব শর্ত ছিল। জনক রাজার কাছে মহাদেব বা শিবের একটি ধনুক ছিল যার নাম হচ্ছে হরধনুক। এই ধনুকটিতে যে গুণ পড়াতে পারবে তাকে সীতা বিয়ে করবেন। তো রাম এই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে এবং গুণ পড়াতে গিয়ে সেই হরধনুটি ভেঙে যায়। এক কথায় রামের শৈশব, শিক্ষা এবং বীরত্বের পরিচয় আমরা পেয়ে থাকি রামায়ণের বালকাণ্ড থেকে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो। এরপরে 2 নম্বরে আসে অযোধ্যা কাণ্ড। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন 4 জনই সেই মিথিলার রাজপরিবারে বিয়ে করে এবং তারা ফেরত আসে। এরপরে রাজা দশরথ চিন্তা করে যে আমার প্রিয় পুত্র, জ্যেষ্ঠ পুত্র রাম, তাকে আমি যুবরাজ করব। রাজা দশরথের স্ত্রী ছিল মোট 3টি। তারা হলেন কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। যখন কৌশল্যার পুত্র রামকে যুবরাজ করার জন্য রাজা দশরথ ঘোষণা করেন, ঠিক তখনই কৈকেয়ীর একজন দাসী ছিল যার নাম হচ্ছে মন্থরা। সে এসে পরামর্শ দেয় যে রাজা আপনাকে 2টি বর দিতে চেয়েছিল, আপনি সে 2টি বর এখন চেয়ে নিতে পারেন। রাজা কেন কৈকেয়ীকে বর দিতে চেয়েছিল? এর কারণ হলো দেবতা ও অসুরদের মধ্যে যখন যুদ্ধ হয় তখন রাজা দশরথ দেবতাদের সাহায্য করার জন্য একটি যুদ্ধে গিয়েছিলেন এবং সেখানে কৈকেয়ী তার প্রাণ রক্ষা করেছিল। এই কারণে রাজা দশরথ খুশি হয়ে কৈকেয়ীকে 2টি বর দিতে চেয়েছিলেন। আপনি যদি কাউকে বর দেন এর অর্থ হলো, ধরেন আমি আপনাকে 2টি বর দিলাম যে আপনি আপনার সুবিধা মতো যে কোনো 2টা জিনিস চেয়ে নিতে পারবেন, সেটা যাই হোক না কেন। তো এই বরকে কাজে লাগিয়ে কৈকেয়ী কি করে, সে রাজা দশরথের কাছে বর চায়। তার প্রথম বর হলো রামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে, আর দ্বিতীয় বর হলো রামকে বাদ দিয়ে ভরতকে রাজা করতে হবে, কারণ ভরত তার নিজের সন্তান এবং রাম তার সৎ সন্তান। রাম তার পিতৃসত্য পালনের জন্য কোনো দ্বিধা ছাড়াই বনে যেতে রাজি হয়ে যান। এ কারণে তাকে মর্যাদা পুরুষোত্তম বলে আখ্যায়িত করা হয় এবং রামের সাথে স্বেচ্ছায় তার ছোট ভাই লক্ষ্মণ এবং তার স্ত্রী সীতা
বনে যাওয়ার জন্য রাজি হয়ে যান। রাম বনে চলে যায় এবং পুত্র শোকে রাজা দশরথের মৃত্যু হয়। ভরত সে সময় অযোধ্যায় ছিল না এবং সে এসে সবকিছু শোনার পরে সে রামকে ফিরিয়ে আনতে যায় এবং রাম ফিরে আসতে অসম্মতি জানালে ভরত তার খড়ম জোড়া মাথায় করে নিয়ে এসে অযোধ্যার সিংহাসনে রামের খড়ম রাখে এবং সিংহাসনের পাশে বসে রাজকার্য পরিচালনা করে। মোটামুটি দাগে এই ছিল অযোধ্যা কাণ্ড। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যা। এরপর আসি অরণ্যকাণ্ডে। অরণ্য শব্দের অর্থ হলো বন। তো অরণ্যকাণ্ডে রাম, সীতা এবং লক্ষ্মণ এই তিনজন যায় বিভিন্ন মুনি ঋষির আশ্রমে। তারা সময় কাটায়, সেখানে বসবাস করে, বিভিন্ন রাক্ষসকে বধ করে, তাদের সাথে অনেক কাহিনী ঘটে। এরকম ভাবে এক সময় শূর্পণখা অর্থাৎ রাবণের বোন সে এসে রামকে দেখে মোহিত হয়ে যায় এবং তাকে প্রেম নিবেদন করে। রাম সেই প্রেমে অসম্মতি জানালে সে লক্ষ্মণকে বিবাহ করার প্রস্তাব দেয়, কিন্তু লক্ষ্মণ এতে অসম্মতি জানালে শূর্পণখা রেগে গিয়ে সীতাকে হত্যা করার চেষ্টা করে। এতে লক্ষ্মণ ক্রোধিত হয়ে শূর্পণখার নাক কেটে দেয়। এরপর শূর্পণখা তার আরো ভাইয়ের কাছে যায় এবং অনেক রাক্ষস মিলে রাম এবং লক্ষ্মণকে আক্রমণ করে, কিন্তু পরাজিত হয়। এরপর শূর্পণখা যায় তার ভাই রাবণের কাছে। রাবণের আগে থেকেই সীতার প্রতি একটি লোভ ছিল এবং সে রাক্ষস মারিচের সাহায্য নিয়ে সীতাকে হরণ করে। রাবণ যখন সীতাকে হরণ করে ঠিক সে সময় রাবণের পথে বাধা হয়ে দাঁড়ায় জটায়ু নামের এক পাখি এবং এখানে রাবণ ও জটায়ুর দারুণ একটি যুদ্ধ হয় এবং এরপরে রাম ও লক্ষ্মণ সীতার সন্ধানে বের হয় এবং এখানে এই অরণ্যকাণ্ড শেষ হয়। खत्म। बाय बाय, टाटा, गुड बाय। এবার আসি এই ট্রেলার দেখে আমরা কি কি বুঝতে পারলাম। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। প্রথমত এই ট্রেলারে সবার প্রথমে আমরা রাবণের এন্ট্রি দেখি। সে ভিখারি বেশে একটি রাজপ্রাসাদের সামনে আসে। এর অর্থ হলো এই রাজপ্রাসাদটি ছিল কুবেরের, অর্থাৎ কুবের ছিল রাবণের বড় ভাই এবং সমস্ত ধন সম্পদের দেবতা। রাবণ ব্রহ্মার কাছে কঠোর তপস্যা করে এবং তপস্যায় ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে যখন বর দিতে চান তখন রাবণ বলে যে আমাকে অমরত্বের বরটা, অর্থাৎ আমার কোনোদিন মৃত্যু হবে না। কিন্তু ব্রহ্মা তাকে এই বর দিতে অসম্মতি জানালে রাবণ চিন্তা ভাবনা করে একটি বর প্রার্থনা করে। এই বরটি কি ছিল? এই বরটি ছিল দেবতা, অসুর, যক্ষ, নাগ বা রাক্ষস কেউ তাকে পরাজিত করতে পারবে না। দেবতা তো দেবতাই, অসুর হলো রাবণ, নাগ হলো সাপের বংশধর বা সাপ, যক্ষ হলো যাদের আমরা ডেমিগড বলি। এই বর চাওয়ার সময় রাবণ অহংকারের বশবর্তী হয়ে মানুষ এবং বানরের হাতে মৃত্যুর কথা তুলেই ধরেনি, কারণ সে মানুষ এবং বানরদের অতি তুচ্ছ জীব মনে করত। ট্রেলারে আমরা এরপর দেখি যে রাবণ তার ভাই কুবেরকে পরাজিত করে এবং এখানে আমরা দারুণ একটি ফাইট সিন দেখি এবং সে সাম্রাজ্যতে নিজে রাজা হয়ে বসে যায় এবং কুবেরকে বন্দি করে। ঠিক এরপরে বাল্মীকি রামায়ণের বালকাণ্ড থেকে আমাদের ঘটনা দেখানো হয়, যেখানে দশরথ তার পুত্র লাভের জন্য পুত্রেষ্টির যজ্ঞ করছেন এবং এই ট্রেলার শেষ হয় জটায়ু এবং রাবণের যুদ্ধ দেখানোর মাধ্যমে। অর্থাৎ যেহেতু রামায়ণ একটি বিশাল গ্রন্থ, এ কারণে এর প্রথম যে পার্ট বের হবে তাতে এই তিনটি কাণ্ডই দেখানো হবে। এবার যদি বলি এই ট্রেলার নিয়ে কিছু কথা, তাহলে পার্সোনালি এই ট্রেলারটি আমার বেশ ভালো লেগেছে। অনেকেই রামের লুক বা সীতার লুক নিয়ে কথা বলছেন। আসলে আমার মনে হয় এই ট্রেলারে সময়ের সাথে সাথে তাদের ডিএচ করা হবে এবং দেখানো হবে এবং আমরা যে সীতা এবং রামকে দেখছি এটা তাদের প্রাইম টাইম, অর্থাৎ রামের যে যুবরাজ হওয়ার সময় সেই সময়ে রাম এবং সীতাকে দেখেছি। অনেকেই বলছেন যে ট্রেলারে আমরা হনুমানকে কেন দেখিনি। এর কারণ হলো এখনো কিষ্কিন্ধা কাণ্ড শুরু হয়নি। যখন রাম এবং লক্ষ্মণ সীতাকে খোঁজ করার জন্য বনের মধ্যে বিচরণ করবেন তখন তারা জটায়ুর কাছে ইনফরমেশন পাবেন এবং জটায়ুর কাছে ইনফরমেশন পেয়ে তারা কিষ্কিন্ধা নামের একটি রাজ্যের দিকে রওনা হবেন। এরপরে হনুমান এবং সুগ্রীবের সাথে রাম ও লক্ষ্মণের পরিচয় হবে। এই ট্রেলারে আমার কমতি বলতে একটা জিনিসই লেগেছে, সেটা হচ্ছে রাবণের ভয়েস ওভার। আমি হিন্দিতে এই ট্রেলারটি দেখেছি এবং এখানে ইয়াসের যে ভয়েস সেটা আমার খুব একটা পছন্দ হয়নি। বাদ বাকি রাবণের অরা ফার্মিং তো অন্য লেভেলেই ছিল। অ্যাভেঞ্জার্স এন্ড গেমে যে থ্যানোসের ডাবিং করেছিল সে, অথবা বাহুবলীতে যে প্রভাসের ডাবিং করেছিল, এদের দুইজনের মধ্যে একজনকে দিয়ে ডাবিং করানো গেলে এটা আরো ভালো লাগে। আর আমার মনে হয় এই ট্রেলার দেখে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যে বিষয়টা আসবে সেটি হচ্ছে যুদ্ধের সময় আমরা একটি হাতিকে দেখি। এই হাতির নাম হচ্ছে আসলে ঐরাবত এবং সায়েন্টিফিক ব্যাখ্যা অনুসারে এই ধরনের হাতির নাম হচ্ছে ম্যামথ। তো মোটামুটি দাগে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের বলার চেষ্টা করলাম। রামায়ণ নিয়ে বেশ কিছু বাগধারা বা প্রবাদ প্রবচন আছে, সেগুলো আপনাদের সাথে আলোচনা করছি। ও আরো একটা বিষয়, রাম যখন মারিচ নামে সেই হরিণবেশী অসুরের পিছনে ধাওয়া করে, এরপর রাম সেই হরিণকে বান মারলে সেই মারিচ নামের অসুরটি বুঝতে পারে যে তার সময় ঘনিয়ে এসেছে। সে মায়া করে রামের কণ্ঠে ডাক দেয় যে ভাই লক্ষ্মণ আমাকে বাঁচাও। এক্ষেত্রে সীতা উদ্বিগ্ন হয় এবং লক্ষ্মণকে তার ভাইকে সাহায্য করার জন্য যেতে বলে, কিন্তু লক্ষ্মণ জানে যে একটি সামান্য হরিণ রামকে কখনোই পরাস্ত করতে পারবে না। সে যেতে অসম্মতি জানালে সীতা তাকে ভৎসনা করে এবং যাওয়ার জন্য চাপ প্রয়োগ করে। তো
তো লক্ষণ যাওয়ার আগে সীতার চারিদিকে একটি মন্ত্রপুত গণ্ডি এঁকে দিয়ে যায়, যাকে বলা হয় লক্ষণ রেখা। আসলে বাল্মীকি রামায়ণে এই ধরনের কোনো লক্ষণ রেখা এক্সিস্ট করে না। বাল্মীকি রামায়ণ মুক্তির পরে এখন পর্যন্ত প্রায় 300 লেখক তাদের নিজেদের মতো করে রামায়ণ রচনা করেছেন, এবং এই লক্ষণ রেখাও কোনো একজন লেখকের নতুন একটি এডিশন ছিল। এবার আসি রামায়ণ থেকে পাওয়া কিছু প্রবাদ প্রবচন বা বাগধারা নিয়ে। প্রথমে যে প্রবাদ প্রবচন, সেটি হচ্ছে 7 খণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি। এর মানে হলো আমরা কোনো নির্বোধ ব্যক্তিকে বোঝাতে এই কথাটি ব্যবহার করি। 2 নাম্বার যে বাগধারা বা প্রবাদ প্রবচন, সেটি হচ্ছে লক্ষণ রেখা। লক্ষণ রেখা শব্দের অর্থ হচ্ছে বিপদসীমা। এবং 3 নাম্বার যে প্রবাদ প্রবচন বা বাগধারা, সেটি হচ্ছে লঙ্কাকাণ্ড। লঙ্কাকাণ্ড শব্দের অর্থ হচ্ছে লন্ডভন্ড অবস্থা বা বিষম অবস্থা। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন এবং আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। এই ভিডিওতে আমি লাইক টার্গেট রাখছি 1000। বাকি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।